জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস নামটা শুনলেই কেমন যেন দুটো বিপরীত জিনিস মাথায় আসে, তাই না? একদিকে আশা আর একদিকে হতাশা। এটাকে একদিকে যেমন বিশ্বশান্তির প্রতীক ভাবা হয়, তেমনি আবার নিষ্ক্রিয়তার জন্যও সমালোচনা করা হয়। কিন্তু এই বিশাল সংস্থাটা আসলে কিভাবে কাজ করে? এর আসল ক্ষমতাটা ঠিক কোথায়? আর কেনই বা এটা প্রায়শই ব্যর্থ হয়? চলুন এই আলোচনায় জাতিসংঘের সাফল্য, ব্যর্থতা আর এর জটিল বাস্তবতার গভীরে ঢোকা যাক। তো আমরা মোট ৫টা ধাপে জাতিসংঘকে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব কিভাবে যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে এর জন্ম হলো। তারপর জানব এর ক্ষমতাটা আসলে কাদের হাতে। এরপর দেখব মাঠের কর্মীরা ঠিক কী করেন। আমরা এর সাফল্য আর ব্যর্থতার পরস্পর বিরোধী ইতিহাসও খতিয়ে দেখব। আর সবশেষে প্রশ্ন রাখব, জাতিসংঘের ভবিষ্যৎ কী? আচ্ছা, জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনের কারণটা কিন্তু বেশ মজার। এটা আসলে একটা ব্যর্থতার গল্প দিয়ে শুরু। মানে বিশ্বশান্তি প্রতিষ্ঠার জন্য এটাই কিন্তু প্রথম চেষ্টা ছিল না। এর আগেও একটা সংস্থা ছিল যা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর একটা চেষ্টা হয়েছিল, নাম ছিল লিগ অফ নেশনস, কিন্তু সেটার কোনো ক্ষমতাই ছিল না। ১৯৩০-এর দশকে যখন জাপান মাঞ্চুরিয়া দখল করল বা ইতালি ইথিওপিয়া আক্রমণ করল, লিগ কিছুই করতে পারেনি, একদম নীরব দর্শক। এই ব্যর্থতার পরিণতি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ওই ভয়াবহ অভিজ্ঞতার পরেই বিশ্বনেতারা বুঝলেন, এবার এমন একটা সংস্থা দরকার যার সত্যিকারের ক্ষমতা থাকবে। আর তারই ফল হল ১৯৪৫ সালে, যখন স্যান ফ্রান্সিসকোতে ৫০টা দেশ জাতিসংঘ সনদ স্বাক্ষর করে। তাহলে প্রশ্ন হল, এই নতুন সংস্থাটাকে আগেরটার চেয়ে শক্তিশালী করা হলো কিভাবে? এর আসল রহস্যটা কিন্তু লুকিয়ে আছে এর মূল কাঠামোতে। একটা দ্বিস্তরীয় ব্যবস্থা, যা একই সাথে এর ক্ষমতা এবং সীমাবদ্ধতা দুটোরই উৎস। জাতিসংঘের ক্ষমতা কেন্দ্র আসলে দুটো। একটা হলো সাধারণ পরিষদ বা জেনারেল অ্যাসেম্বলি। এটাকে বলতে পারেন বিশ্বের সংসদের মতো। এখানে সব দেশের মানে ১৯৩টা দেশেরই একটা করে ভোট আছে। কিন্তু মজার ব্যাপার হলো, এদের সিদ্ধান্তগুলো কিন্তু বাধ্যতামূলক না, অনেকটা পরামর্শের মতো। আসল ক্ষমতাটা তাহলে কোথায়? সেটা হলো নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের হাতে। এটা অনেকটা কোম্পানির এক্সিকিউটিভ বোর্ডের মতো, সদস্য মাত্র ১৫ জন, কিন্তু এদের সিদ্ধান্তগুলো সব দেশের জন্য বাধ্যতামূলক হতে পারে। আর এই নিরাপত্তা পরিষদের আসল খেলার চালটা লুকিয়ে আছে একটা সংখ্যার মধ্যে, ৫। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই ৫টা দেশ হল স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্র। এদের প্রত্যেকের হাতে আছে একটা বিশেষ ক্ষমতা, যেটাকে বলা হয় ভেটো পাওয়ার। এর মানে কি? মানে হলো, কোনো একটা প্রস্তাবে বাকি ১৪টা দেশ রাজি হলেও এই ৫টার মধ্যে যে কোনো একটা দেশ যদি না বলে দেয়, ব্যাস, প্রস্তাবটা ওখানেই বাতিল। এই ভেটো ক্ষমতার জন্যে কিন্তু আমরা দেখি সিরিয়া বা ইউক্রেনের মতো বড় বড় সংকটে জাতিসংঘ প্রায়ই কিছুই করতে পারে না। কিন্তু জাতিসংঘের কাজ তো আর শুধু নিউ ইয়র্কের বড় বড় বিল্ডিংয়ের ভেতর তর্ক বিতর্কের মধ্যে থেমে থাকে না, তাই না? এর আসল রূপটা দেখা যায় সারা পৃথিবীতে, মাঠে ঘাটে কাজ করা এর কর্মীদের মাধ্যমে। জাতিসংঘের কাজের পরিধি কিন্তু বিশাল। এরা সংঘাতপূর্ণ এলাকায় শান্তিরক্ষী পাঠায়, মানবাধিকার ঠিকমতো মানা হচ্ছে কিনা সেটা দেখে, গরিব দেশগুলোকে অর্থনৈতিকভাবে সাহায্য করে, আবার বন্যা বা ঝড়ের মতো দুর্যোগে সবার আগে সাহায্য নিয়ে ছুটে যায়। এমনকি পরিবেশ বাঁচানোর জন্য এরা বিশ্বজুড়ে কাজ করে। এর মানবিক কাজের বিশালতাটা একটা সংখ্যা দিয়েই বোঝা যায়। যেমন ধরুন, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এরা প্রতি বছর গড়ে প্রায় ৯ কোটি মানুষকে খাবার দেয়। ভেবে দেখুন, যুদ্ধ, দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া কোটি কোটি মানুষের জন্য এটা কতটা জরুরি একটা লাইফলাইন। আর এখানেই জাতিসংঘের সবচেয়ে বড় ধাঁধাটা সামনে চলে আসে। একদিকে এর এত মহৎ আদর্শ, এত বড় বড় অর্জন, আবার অন্যদিকে এর বাস্তবটা অনেক জটিল আর প্রায় সমালোচিত। এই যেমন ধরুন বারাক ওবামা, তিনি তার বইয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়েছিল। এর সদস্য রাষ্ট্রগুলোর হয় উপায় ছিল না, অথবা শ্রীলঙ্কার মতো জায়গায় জাতিগত হত্যাযজ্ঞ রোধ করার জন্য সম্মিলিত ইচ্ছার অভাব ছিল। এই কথাটা কিন্তু জাতিসংঘের মূল দুর্বলতার দিকেই আঙুল তোলে। সংস্থাটা আসলে এর সদস্য দেশগুলোর রাজনৈতিক ইচ্ছার বাইরে যেতে পারে না। কিন্তু তার মানে এই না যে জাতিসংঘের কোনো সাফল্য নেই। এর সাফল্যের গল্পগুলোও কিন্তু অসাধারণ। যেমন ১৯৮০ সালের কথা ভাবুন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে সারা বিশ্ব থেকে গুটি বসন্ত রোগটাকে পুরোপুরি নির্মূল করা হয়েছিল। এটা মানব ইতিহাসের অন্যতম সেরা একটা অর্জন, যা সম্ভব হয়েছিল শুধু বিশ্বজুড়ে এক হয়ে কাজ করার জন্যই। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে। সাফল্যের ঠিক উল্টো দিকেই আছে ব্যর্থতার ভয়াবহ সব গল্প। ১৯৯৪ সালে রুয়ান্ডার গণহত্যা এর সবচেয়ে বড় উদাহরণ। নিরাপত্তা পরিষদে দেশগুলো যখন সিদ্ধান্ত নিতে পারছিল না, তখন জাতিসংঘ সময়মতো ব্যবস্থা নিতে পারেনি।
আর তার ফল মাত্র ১০০ দিনে প্রায় ৮ লক্ষ মানুষের মৃত্যু। এটা জাতিসংঘের ইতিহাসে একটা বিরাট বড় কলঙ্ক। জাতিসংঘ কিভাবে চলে, মানে এর কার্যকারিতাটা কিন্তু এর টাকার ওপরও অনেকখানি নির্ভর করে। দেখুন, মাত্র কয়েকটা দেশ যেমন যুক্তরাষ্ট্র আর চীন এর বাজেটের একটা বিরাট অংশ দেয়। এতে সমস্যাটা কোথায়? সমস্যা হলো এই আর্থিক নির্ভরতা অনেক সময় রাজনৈতিক চাপ তৈরি করে। তখন সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন উঠে যায়। তো এই সাফল্য আর ব্যর্থতার এত সব ইতিহাস নিয়ে জাতিসংঘ এখন ২১ শতাব্দীর নতুন সব চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে, আর এর ভবিষ্যৎ নিয়েও উঠছে বেশ কিছু বড় প্রশ্ন। বর্তমানে সংস্থাটা একটা মারাত্মক আর্থিক সংকটের মধ্যে আছে। অবস্থা এতটাই খারাপ যে খোদ মহাসচিব নিজেই সব সদস্য দেশকে আসন্ন আর্থিক পতনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। কারণটা খুব সোজা, অনেক দেশই সময়মতো তাদের চাঁদা দিচ্ছে না, আর এর ফলে জাতিসংঘের দৈনন্দিন কাজ চালানোয় কঠিন হয়ে পড়েছে। তাহলে সব শেষে প্রশ্নটা কিন্তু একটাই, এই যে জলবায়ু পরিবর্তন, মহামারী আর বিশ্বজুড়ে এত রাজনৈতিক উত্তেজনা, এই সময়ে দাঁড়িয়ে জাতিসংঘ কি একটা সেকেলে আদর্শ হয়ে গেছে, নাকি এর প্রয়োজন এখন আগের চেয়ে অনেক বেশি? এর উত্তরটা হয়তো কোনো একজনের কাছে নেই, এটা নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের উপর।